নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই সময় যে ভিডিওটা আমি বানাচ্ছি, তখন কিন্তু একটাই কোয়েশ্চেন মার্কেটে ঘুরছে যে এখন কি এই সময় দাঁড়িয়ে মার্কেট আরো ফল করতে চলেছে। কারণ আমরা দেখেছি রিসেন্টলি মার্কেটে লাস্ট 7 দিনে বা লাস্ট 5 দিনে যদি বলি, তাহলে একটা শার্প ফল কিন্তু সেখানে হয়েছে এবং একটা ট্রেন্ড লাইন যেটা তৈরি হয়েছে নিফটি, সেইখানে রিসেন্ট ট্রেন্ড লাইন থেকেও কিন্তু একটা ব্রেকডাউন হয়েছে। তো এই জায়গা থেকে যে কোয়েশ্চেন উঠে আসছে সেটা কিন্তু খুব ভ্যালিড এবং অনেক একটা প্যানিক তৈরি হয়েছে। সো আজকে আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো এবং ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবং তার মধ্যে এখন যে লোকসভা ইলেকশন চলছে তার কতটা প্রভাব রয়েছে, আদৌ কি সেটা কোনো এফেক্ট ফেলছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আজকে আমরা মার্কেটের অ্যানালিসিস করার সময় যেটা আমি বললাম যে এখন কিন্তু নিফটির যদি আমরা ডেলি চার্টেই এখন দেখি যে রিসেন্ট একটা ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়ে নিফটি উঠছিল, সেখান থেকে কিন্তু আমরা যদি বলি লাস্ট যে ক্যান্ডেল গুলো তৈরি হয়েছে সেটা কিন্তু বেশ কনসার্নিং, সেই জন্যই মার্কেটে একটা প্যানিক তৈরি হয়েছে। তো এর পেছনে যে কারণগুলো আমরা অ্যানালিসিস করব, স্টেপ বাই স্টেপ যাবো। তো প্রথমে আমরা একটু গ্লোবাল পজিশনটা ভালো করে দেখি যে ফান্ডামেন্টালি যদি আমরা গ্লোবালি এখন চেক করি, ফার্স্ট হচ্ছে আমাদের ইউএস এর ডেটা অনুযায়ী যদি আমরা দেখি জিডিপির ডেটাটা, সেখানে কিন্তু একটা পরিষ্কারভাবে ডিগ্রোথ উঠে আসছে। ঠিক আছে, যেটা কিন্তু একটা মেজার অফ কনসার্ন এই সময়। আজকে কোথাও গিয়ে ইউএস এর যে ডেটা, এখনো কিন্তু আমরা সেটাকে কোথাও অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় সমস্ত ফিনান্সিয়াল মার্কেটে সারা পৃথিবীতে। এবং তার সাথে আমরা ইউকের মার্কেটও যদি দেখি, ইউকের মার্কেটও আজকে জিডিপি ডেটা লাস্ট যে দুটো কোয়ার্টার ছিল সেখানেও কিন্তু একটা রিসেশন জায়গাতে ছিল। রিসেন্টলি তারা একটু ইমপ্রুভ করেছে। এবং এখান থেকে যদি দেখুন হাউস হোল্ড এক্সপেন্ডিচার, যেটা একটা খুব সাধারণ বিষয়, আমরা প্রত্যেকে জানি যত আজকে ইকোনমিতে খরচা করার প্রবণতা থাকবে তত ইকোনমি কিন্তু স্ট্রং থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যত এক্সপেন্ডিচার দেখুন আস্তে আস্তে করে এটা কমে আসছে, শ্রিঙ্ক করছে। তো এই জায়গাটা কিন্তু একটা বড় কনসার্ন এখানে আজকে। লাস্ট যদি আমরা দেখি কোয়ার্টার অন কোয়ার্টার, Q1 23, Q2 23, সেখান থেকে Q1 2024, এই জায়গা থেকে কিন্তু কোথাও এই এক্সপেন্ডিচার, প্রত্যেকটা এক্সপেন্ডিচার যেগুলো আছে সেটা কিন্তু এখন কমছে। সো মানুষ এখন খরচা যত কম করবে তত অটোমেটিক্যালি তার সেটার প্রভাব কিন্তু ইকোনমিতে পড়বে। সো এই জায়গাটা কিন্তু একটা গ্লোবালি তার এফেক্ট কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা এর আগে আমাদের ফেসবুক পেজেও একটা আলোচনা আমি করেছিলাম, সেখানে দেখুন এখন যেটা উঠে আসছে যে টেক লে অফস। ঠিক আছে, এই যে টেকনোলজি সেক্টরে যারা কাজ করছে সেখানে ইউএসএ মার্কেটে, এখানে যেটা ডেটাটা উঠে আসে সেটা খুব কনসার্নিং। দেখুন আজকে 89% আইটি প্রফেশনালস ইন ইউএস ওয়ারিড অ্যাবাউট জব লস ইন 2024। এই জায়গাটা কিন্তু বেশ কনসার্নের জায়গা, বিকজ আজকে দেখা যাচ্ছে বড় বড় কোম্পানি তারা কিন্তু আজকে ম্যাসিভলি লে অফ করছে। সেখানে আজকে যদি বলি টেসলা, অ্যাপেল, ঠিক আছে, এখানে বাইজুসের মতো কোম্পানি সেখানে তো যে চলছেই, বাট বড় বড় কোম্পানির কিন্তু অনেক লে অফ আজকে দেখা যাচ্ছে। এবং সেখানে ইন্ডিয়ান মার্কেটেও আমরা সেটা নিয়ে একটা আলোচনা করেছিলাম আমাদের ফেসবুক পেজে, আমার পার্সোনাল যে ফেসবুক পেজ থেকে, সেখান থেকে আলোচনা করেছিলাম এই জায়গা থেকে। সো এটা এইখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা ওভারঅল যে মার্কেটে দেখুন আজকে যদি পুরো, আজকে কর্মসংস্থান কিসের উপর দাঁড়িয়ে থাকে, সেই প্রোডাক্টের চাহিদার ওপর, ডিমান্ডের ওপর। তো যদি আজকে চাহিদা মানেই তো হচ্ছে লোকে যদি কিনতে না চায়, তাহলে চাহিদা অটোমেটিক্যালি কমবে। সো এই জায়গাটা কিন্তু প্রত্যেকটা লিঙ্ক। তো এখানে কোথাও কিন্তু এই পুরো জিনিসটা একটা বড় পিকচার ড্র করছে আমাদের গ্লোবাল ইকোনমির ক্ষেত্রে। এবার যদি চলে আসি আমাদের নিফটির এই পজিশনে, আমাদের ইন্ডিয়ান মার্কেটের কি অবস্থা সেখানে দেখুন খুব ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে আমি যদি বলি একটুখানি যদি আমরা মন দিয়ে বোঝার চেষ্টা করি, দেখুন এফআইআই ডিআইআই আমরা ডেটা অনেক সময় চেক করি এবং এই সময় দাঁড়িয়ে যদি আমরা দেখি লাস্ট 30 ডেজ এফআইআই প্রায় একটা হিউজ সেলিং, 77,000 এখানে দেখা যাচ্ছে এটা সেলিং হয়েছে। ঠিক আছে, তারপর লাস্ট 2 উইকে যদি দেখি সেটা প্রায় 20,000। এখানে কনস্ট্যান্টলি কিন্তু এফআইআই একটা সেলিং, তার ট্রেন্ড চলছে। ঠিক আছে, এখানে এটা খুব ভাইটাল। এটা কেন এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, প্লাস যদি আমরা দেখি এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স। বেসিক্যালি এখান থেকে আমরা দেখি যে ভোলাটিলিটি কত মার্কেটে, এখন কেমন ভোলাটাইল মার্কেটটা, সেটা দেখার জন্য ইন্ডিয়া ভিক্সকে আমরা জেনারেলি দেখে থাকি। তো এখানে যদি খেয়াল করি দেখুন এটা কিন্তু একটা এখন অ্যাবনর্মালি মার্কেট কিন্তু একটা ভোলাটিলিটি দেখা যাচ্ছে। এবং এই ভোলাটিলিটি আপনি সচরাচর যদি একটুখানি প্রিভিয়াসলি চার্টেও চলে যান, এইরকম ভোলাটিলিটি কিন্তু আপনি এখন খুব মানে সচরাচর দেখতে পাবেন না। কোভিড এর সময় যদি আপনি চলে যান তখন গিয়ে আপনি দেখতে পারবেন এরকম একটা ভোলাটিলিটি তৈরি হয়েছিল। যদি আমি একটু পুরোনো এতে চার্টে যাই, দেখুন এখানে কোভিড এর সময়টা আরো মারাত্মক ভোলাটিলিটি ছিল, তখন এরকম কিন্তু একটা শার্প রাইজ হয়েছিল। তার মানে কোথাও কিন্তু এটা বোঝা যাচ্ছে ভোলাটিলিটি এখন ইনক্রিজ হচ্ছে। সো ডেফিনেটলি এই সময় যারা ট্রেডার রয়েছে তারা কিন্তু উইদাউট স্টপ লস যদি কোনো কাজ করে, তাদের একটা ভীষণ ডিফিকাল্টি, যেটা আপসাইড ডাউন সাইড যে কোনো দিকে হিট করতে পারে, যেহেতু মার্কেট এখন পরিষ্কারভাবে ভোলাটাইল। এবার চলে আসছে এর পেছনে রিজনটা কি, সেটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। দেখুন একটা মার্কেটে ভোলাটিলিটি যখন থাকে, মার্কেটের
কারেকশন বলুন বা গ্রোথ বলুন, যখনই যে কোনো দেখি সেখানে কিন্তু বিভিন্ন রকম কারণ থাকে। সো আমি একটা সিম্পল তার জন্য কিন্তু যদি অ্যানালিসিস করা হয় আজকে, যেটা অনেকেই আপনারা জানেন, এটাকে বলে পেস্টেল অ্যানালিসিস। যদি আমরা পেস্টেল অ্যানালিসিসের ক্ষেত্রে দেখি, পেস্টেল কথাটা এসছে কি দিয়ে? পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজিক্যাল, এনভায়রনমেন্টাল অ্যান্ড লিগাল। তো প্রথম যেটা পি, যেটা সেটা কিন্তু ডিনোট করছে পলিটিক্যাল। সো আজকে এই সময় দাঁড়িয়ে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এখন কিন্তু আমাদের লোকসভা ইলেকশন চলছে, এবং লোকসভা মানে আমরা জানি যে একটা সেন্ট্রাল, যে আমাদের যার কাছে ক্ষমতা থাকছে তারা আজকে পলিসি মেক করবে, এই সমস্ত কিছু কিন্তু আজকে জায়গাটা রয়েছে। সো এই জায়গা থেকে যদি খেয়াল করি, আজকে পলিটিক্যাল যে জায়গাটা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে দেখুন পলিটিক্যাল ফ্যাক্টরস আর গভর্নমেন্ট, ট্রেড, ট্যাক্স পলিসিস, গভর্নমেন্ট পলিটিক্যাল ইস্যুস, চেঞ্জেস ইন লিডারশিপ, রেগুলেশন অ্যান্ড পলিটিক্যাল ট্রেন্ডস। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আজকে ম্যাটার করে যে কোনো দেশ বা যে কোনো কান্ট্রি যখন গ্রো করতে চাইছে, সেখানে কিন্তু এই পেস্টেল থিওরি কিন্তু অ্যানালিসিস কিন্তু কাজে লাগে। এবার যেটা এখানে কনসার্ন, যেখানে আজকে এই ফল হচ্ছে, সেখানে বেশ কিছু রিজন আজকে উঠে আসছে। যদি আজকে একটা খুব সিম্পল জিনিসকে আপনাদের দেখাই, যেটা উঠে আসছে, তাহলে আমরা ভালো করে আরো বুঝতে পারবো যে এখানে কিন্তু একটা এই যে দেখুন এখানে কি বলা হচ্ছে, লো টার্ন আউট এফেক্টিং মার্কেট কনফিডেন্স। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন এই জায়গায় দাঁড়িয়ে, যেটা ইন্ডিকেট করছে দেখুন এখানে, খুব ভালো করে একটুখানি বোঝার চেষ্টা করুন কি বলছেন। স্পেকুলেশন রিগার্ডিং দ্য ইমপ্লিকেশন অফ ভোটার টার্ন আউট on electoral results has been a key driver of market sentiments. According to several media reports and experts, initial reports indicated a decrease in voter turnout compared to previous elections. মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আগের থেকে, মানে যখন লাস্ট ইলেকশনস হয়েছে বা যা আগের ইলেকশনস হয়েছে, তার থেকে কিন্তু কম পরিমাণ লোক ভোট দিতে সেখানে কিন্তু যাচ্ছে, এবং সেখানে ভোটের প্রতি যে মানে সেই জায়গা থেকে যাওয়ার জন্য যে উৎসাহ, সেটা কিন্তু অনেকটা কম। যে জায়গাটা কিন্তু একটা বড় আহ, মানে এফেক্ট করছে, সেখানে কিন্তু নেগেটিভলি সেই মার্কেটকে কোথাও এফেক্ট করছে। এবার এখানে যদি আরেকটু পড়ি দেখুন কি বলছে, দ্য ভোটার টার্ন আউট for the first two phases of the 2024 Lok Sabha elections was reported 66.1% and 66.7% respectively. This is lower than the voter turnout for the same phases 2019 elections, where the turnout in the first phase was 69.4 and 69.2%. The low turnout has prompted fears of a less empathetic performance by the ruling BJP. Such a scenario is viewed as a destabilizing factor for the market. After all, the market anticipates challenges to continuity of economic reforms and policy initiatives ইন কেস বিজেপি কামস উইথ আ ফিউয়ার সিটস। মানে দেখুন আজকে কি হয়, আজকে যে কোনো খুব স্বাভাবিক ব্যাপার, এখানে আমরা পলিটিক্যাল আলোচনা করছি না, আশা করে বুঝতেই পারছেন এটা কোনো, আমাদের যে রিপোর্ট গুলো উঠে আসছে বা আজকে এফআইআই সবসময় চাইবে কি, যে যে কান্ট্রি এখন দেখা যাবে তার গ্রোথ আসছে, পলিটিক্যালি স্টেবল জায়গাতে সবসময় সে চাইবে তার ইনভেস্টমেন্ট বাড়াতে, তার পজিশন বাড়াতে। তো আজকে যদি কোথাও গিয়ে বিভিন্ন যে স্টাডি আসছে বা বিভিন্ন যে রিপোর্ট আসছে, সেখানে যদি তাদের কনফিডেন্স কমে, তারা কিন্তু সেই জায়গাটা কোথাও ইন্ডিকেট করছে। সো এই জায়গাটা একটু হলো কনসার্নের জায়গা, যে তারা যদি এখানে কোথাও গিয়ে তাদের কনফিডেন্স লুজ করে বা কনফিডেন্স কম হয়, তারা চাইবে যে যেখানে বেটার কনফিডেন্স পাচ্ছে সেখানে আমি আমার টাকাটাকে ইনভেস্ট করবো। সো এই জায়গা থেকে কোথাও গিয়ে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই পলিটিক্যাল স্টেবিলাইজেশন ফ্যাক্টরটা কিন্তু একটা কাজ করে। সো এটা পুরোটাই অ্যান্টিসিপেশন, সেখানে তো এমন না যে এটার উপরে এখন আগে পুরো দাঁড়িয়ে আছে, কারণ এখন অনগোয়িং ভোট চলছে, এখন অনেক দফায় দফায় আমাদের ইলেকশন এখন অনেকের বাকি আছে। সো এই জায়গাটা কিন্তু আজকের দিনে একটা বড় মানে কারণ হিসাবে কাজ করছে। এবার তাহলে কোয়েশ্চেন হচ্ছে, তাহলে এই সময় দাঁড়িয়ে আমরা কি করবো? এই সময় দাঁড়িয়ে তাহলে আমরা কি, কিচ্ছু করার নেই, কিছু কি আমাদের তাহলে ভয় পেয়ে থাকতে হবে? দেখুন আজকে মার্কেটে এই সমস্ত জিনিস তো চলবেই। আমরা প্রত্যেকটা, যারা মার্কেটে অনেকদিন ধরে কাজ করছেন তারা জানেন এগুলো নিয়মিত ভাবে আমাদের কিছু না কিছু ভাবে আসতেই থাকে। বাট একটা ভালো জিনিস আপনাদেরকে এখানে দেখাই, যদি আজকে নিফটি ইপিএস এ আমরা একটুখানি তাকাই, নিফটি ইপিএস, কারণ এখন কিন্তু যে ফ্রন্ট লাইনের যে সমস্ত কোম্পানি আছে তাদের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, কিউ4 এর যে রেজাল্ট সেটা কিন্তু আসতে শুরু করেছে, এবং সেটা এফেক্টিভলি বেশ ভালো রেজাল্ট কিন্তু তারা পোস্ট করছে। কোথাও কি আজকে যদি আমরা নিফটি ইপিএস একটু খেয়াল করি, নিফটি ইপিএস এ দেখুন এখানে যে চার্টটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু একটা দারুণ ভাবে চার্টে রাইজ এসছে। সেই জায়গাটা কিন্তু আজকে আমাদের কাছে খুব পরিষ্কার, কারণ ইপিএস মানে আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার কোথা থেকে আজকে ডিরাইভ হয়? আর্নিং পার শেয়ারের ফর্মুলা হচ্ছে নেট প্রফিট, বা যেটাকে বলা হয় প্যাট, মানে প্রফিট আফটার ট্যাক্স, ডিভাইডেড বাই নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। এটাই হচ্ছে ইপিএস এর ফর্মুলা। সো খুব সিম্পল, যদি আজকে প্যাট বাড়ে, কোনো কোম্পানির যদি আজকে তার নেট ইনকাম বাড়ে,
তাহলে সেই জায়গা থেকে কিন্তু তার ইপিএস গ্রো করবে। তো এখানে কিন্তু যদি ওভারঅল যে নিফটি ইপিএস গ্রো করা মানে যে নিফটি ফিফটির যে কোম্পানি রয়েছে সেখানে যদি ইপিএস গ্রো করছে মানে সেটা কিন্তু ডেফিনেটলি পজিটিভ সাইন। এবং এই রেসপেক্টে যদি আমি পি রেশিওটাও দেখি, যেটা প্রাইস টু আর্নিং রেশিও, ঠিক আছে, আমরা যেটাকে ভ্যালুয়েশনের জন্য কাজে লাগে, যেটার ফর্মুলা আমরা জানি কি, কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই ইপিএস, মানে ইপিএস যত গ্রো করবে পি কিন্তু তত কম আসবে। এবং সেটা কিন্তু একটা ভালো দিক, তার মানে আমি কম পি তে কিনছি মানে তাহলে ভ্যালুয়েশন সেখানে সেই রেসপেক্টে আরো বেটার হচ্ছে। তার মানে আমি একটা ভ্যালু ফর মানি যেটাকে আমরা বলে থাকি সেই জায়গাটা কিন্তু তৈরি হবে। দেখুন আজকে যে ইপিএসটা এখানে 23-র কাছাকাছি ছিল, এপ্রিল 10-এর কাছে, সেটা আজকে মে 9 তারিখ বা 10 তারিখ যাই বলি, সেই জায়গাতে আজকে কিন্তু চলে এসছে প্রায় 21.26, যেটা কিন্তু একটা খুব ভাইটাল জায়গা, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা আজকে আমাদের বুঝতে হবে। যে কোথাও গিয়ে এই যে ফ্যাক্টরটা কাজ করছে, নিফটি পি আজকে এতখানি নিচে যে এসছে, সেটা কিন্তু ভ্যালুয়েশনের রেসপেক্টে কোথাও কিন্তু বেশ অ্যাট্রাকটিভ জায়গা তৈরি করছে। সো নিফটি পি এর যদি আমরা এই সময় 21.3 যে জায়গাটা রয়েছে, সেইটাকে যদি আমরা দেখি লাস্ট মোটামুটি 3 মান্থস 6 মান্থস এই জায়গা থেকে তো ঠিক আছে, এখান থেকে লাস্ট 2 ইয়ার্স এরও এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি লাস্ট 2 ইয়ার্স এর বিলো যে অ্যাভারেজ সেখানে তার থেকেও কমে চলে এসছে। ঠিক আছে, সো ভ্যালুয়েশন রেসপেক্টে এটা একটা পজিটিভ দিক, যে মানে কি বলবো, ভ্যালু ফর মানি যে জিনিসটাকে বলা হয়। এবং দেখুন আজকে এই সময় দাঁড়িয়ে ট্রেডিং করাটা অলওয়েজ এই সময় দাঁড়িয়ে কিন্তু ভীষণ রিস্কি, বিকজ ভোলাটিলিটি ভীষণ হাই, এটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম। স্টপ লস মেনটেন করা বা এগুলো খুব দরকার, কিন্তু ইনভেস্টিং এর জন্য অপরচুনিটি কিন্তু এই সময় খুব ভালো থাকতে পারে। দেখুন আজকে আমি বলছি মানে কালকে ইমিডিয়েটলি একটা স্টকে গিয়ে ইনভেস্ট করলাম আর পরশুদিন থেকে সেটা বেড়ে গেল, এরকম ভাবে তো এক্সপেক্ট করাটা ভুল। কারণ এখন পলিটিক্যালি সমস্ত আজকে ইলেকশন রেজাল্ট বা আরো বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক্যাল ফ্যাক্টর গুলো চলবে, এটা তো থাকবে। কিন্তু যদি আমি তার কোম্পানির মধ্যে গ্রোথ দেখতে পাই, কোম্পানি যদি তার ইপিএস কে বাড়াচ্ছে, খুব সিম্পল ওয়েতে যদি আমরা ভাবি, সেই জায়গা থেকে কিন্তু সেই কোম্পানিগুলোকে বাছা বলুন, সেই কোম্পানিগুলোকে সিলেক্ট করা বলুন, অথবা আমি যদি সিম্পল বলি যে নিফটির ইটিএফ যদি আমরা দেখি, সেই নিফটির ইটিএফ এর দিকেও কিন্তু আমরা খুব ভালো করে এখন যদি ইনভেস্ট করার কথা ভাবতে পারি, সেখানে কিন্তু আমরা নিফটি ইটিএফ কেও এখন দেখতে পারি। কারণ অনেক সময় আমরা বুঝতে পারি না যে কোন স্টকটা এখন নেবো, কার কি রেজাল্ট আসছে। তো এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা নিফটি ইটিএফ এও গিয়ে সেখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারি। সেটা ডেফিনেটলি এখন এই সময় আমরা অ্যাকুমুলেশন করা বা সেটাকে অ্যাভারেজ আউট করা, সেটা কিন্তু একটা খুব আইডিয়াল টাইম হতে পারে। এবং ইটিএফ গুলো যেগুলো রয়েছে, সেই ইটিএফ গুলো বাইরেও যদি আপনি স্টকে গিয়ে আজকে চেক করতে চান, যেমন যে কোম্পানিগুলো রেজাল্ট আসছে সেগুলোকে একটুখানি গিয়ে দেখুন। যেমন এসবিআই এখন যে রেজাল্ট করেছে, সেটা কিন্তু দারুণ রেজাল্ট আজকে এসবিআই পোস্ট করেছে। আমরা দেখতে পেয়েছি যে লাস্ট যে কোয়ার্টার রেজাল্ট এসছে, এবং যদি আমরা ইয়ার অন ইয়ারে যাই, কিন্তু ইয়ার অন ইয়ার যদি দেখি, দেখি এখানে এখানে দেখুন নেট প্রফিট, এখানে নেট প্রফিটে আজকে অনেকখানি সেখানে কিন্তু আজকে গ্রোথ আনতে পেরেছে। ঠিক আছে, পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে আজকে কোথাও কোম্পানিগুলো আজকে দেখুন লাস্ট কোয়ার্টারের রেসপেক্টিভ দেখে, এখানে কোয়ার্টার অন কোয়ার্টারে আজকে 22,000 কোটি টাকা, যেখানে লাস্ট কোয়ার্টারে এখানে 11,000 কোটি টাকাতে প্রফিট ছিল, সেটা 22,000 কোটিতে প্রফিট করেছে। যদি আমরা পলি ক্যাবে যাই, পলি ক্যাবের মতো কোম্পানি আজকে কেমন রেজাল্ট করেছে সেখানেও কিন্তু আজকে দেখতে পারবো খুব ভালো তারা রেজাল্ট আজকে পোস্ট করেছে। সিম্পল আমি যদি কোয়ার্টার রেজাল্ট গুলোতে দেখি তারা গ্রোথ আনতে পারছে কিনা, তাদের ইপিএস এ গ্রোথ আনতে পারছে কিনা, ঠিক আছে, সো এই জায়গাগুলো কোথাও কিন্তু ম্যাটার করে। দেখুন এখানে ইপিএস কিন্তু আজকে গ্রো করছে। সো এটা আজকে আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে যে কোম্পানি অ্যাজ এ হোল গ্রো করছে কিনা। ইকোনমিক্যাল ফ্যাক্টর, এই সমস্ত প্রেশার টেনশন এগুলো তো থাকবে, এগুলো তো কারোর হাতে নাই, সেটাকেই বলা হয় আনসিস্টেমেটিক রিস্ক। এগুলো আমাদের কিছু করার নেই, এই জিনিসগুলো থাকবেই। কিন্তু যে রিস্ক গুলো আমরা ক্যালকুলেটিভ ওয়েতে দেখতে পাচ্ছি বা সেগুলোকে আমরা একটু হলেও মিটিগেট করতে পারবো, সেইগুলোকে কিন্তু অপরচুনিটিতে কনভার্ট করতে হবে। কারণ সেই জায়গাগুলোই কিন্তু আমাকে সুযোগ দেবে, আর সেগুলোকেই যারা অপরচুনিটিতে কনভার্ট করতে পারে তারা সেখান থেকে কিন্তু গেনার হতে পারে। সো ভিডিওটাকে আর বড় করবো না, এখানেই শেষ করার পালা। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। এবং আপনাদের প্রত্যেককে আমি যেটা জিজ্ঞেস করবো, কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কি মনে হয় যে এই যে এখন ডাউন ট্রেন্ড একটা কারেকশন চলছে, সেটা কতটা চলতে পারে, বা এখান থেকে রিভার্স করবে কিনা, বা আরো নিচে যাবে কিনা, বা কি কি ফ্যাক্টর এর পেছনে কাজ করছে, কি মনে হচ্ছে। আর যারা স্টক মার্কেট নিয়ে প্যাশনেট তারা কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আমরা তাহলে বুঝতে পারবো স্টক মার্কেট নিয়ে প্রপারলি আপনারা ইনভলভ হচ্ছেন, নলেজ নিচ্ছেন, তারপরেই সেখানে ইনভেস্ট বা ট্রেডিং করছেন। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যদি জয়েন না করে থাকেন, তাহলে অবশ্যই জয়েন করে যান। এবং আমাদের যে অ্যাপটি রয়েছে, সেখানে অ্যাপটিকেও কিন্তু আপনারা জাস্ট প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়ে আজকে ইনস্টল করতে পারেন। ঠিক আছে, আর অবশ্যই প্রথমবার যদি ভিডিওতে আমাদের এই ইউটিউব ভিডিওর এতে আসেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা এইভাবে কানেক্টেড থাকতে পারি। সো আজকের ভিডিও এখানেই শেষ করার পালা। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।